নমস্কার, স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখছেন রিং দ্য বেল। রয়েছি আমি আপনাদের সাথে চন্দন পান্ডে। আজ এসছি আবারও নতুন এক বিষয় নিয়ে। এই মুহূর্তে আজকের দিনে সবচেয়ে বড় যে বিষয় আমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের যে দাম দিনের পর দিন যেভাবে এই সে মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু হয়তো প্রত্যেকের যারা রাজ্যবাসী রয়েছেন বা ভারতবর্ষে যারা থাকছেন প্রত্যেকের সেই জায়গায় পকেট কাটা হচ্ছে প্রত্যেক দিন। তো তাই আমরা ভাবছি যে আজকের দিনে এর চেয়ে বড় ইস্যু কিছু হতে পারে না। তো তাই আজকে এসে এই বিষয় নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে ফোন করতে পারবেন সরাসরি আমাদের অফিসের নাম্বারে। তো আজকে যে জায়গায় আমি আপনাদেরকে একটু ডিটেলসে কথা বলতে চাই বা আপনাদেরকে এই বিষয়টা কেন রেখেছি আমি বলতে চাই যে যখন 2014 ইলেকশন হয়েছিল তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম পেট্রোল ডিজেল হোক বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে কিন্তু কথা বলা হয়েছিল এবং বলা হতো যে কেন পেট্রোল ডিজেলের প্রাইস এইভাবে বাড়ানো হয় প্রত্যেক দিন। সে জায়গায় কিন্তু যখন বিজেপি যখন সরকার গঠন করতে চায় তখন ওনারা বলেন যে আমরা যদি আসি তখন আমরা নতুন পলিসি তৈরি করব যারা অন্তত যে পেট্রোল ডিজেলের রেটটা আছে সেটা কন্ট্রোল করা যেতে পারবে ইন্টারন্যাশনাল মার্কেটে। ঠিক তাই দেখা গেছে নতুন সরকার আসার পর কিন্তু নতুন পলিসি করা হয় এবং তারপর থেকে আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু একটা বিশাল বড় একটা চেঞ্জ আসে সেই পেট্রোল ডিজেলের মূল্যের মধ্যে। কেন বলছি, যখন 2014 সালে নতুন সরকার গঠন করা হয় তখন কিন্তু একটা সময় ছিল যখন আমাদের রাজ্যে পেট্রোলের প্রাইস 73 রুপিস। হ্যাঁ, এপ্রিল মাসে 2014-তে 73 টাকা পার লিটার ছিল। আর আজকের দিনটায় সেটা গিয়ে দাঁড়িয়েছে ঠিক ছোঁয়া মাথায়। কিছু কিছু জায়গায় 76 টাকা, 80 টাকা, 84 টাকা পাওয়া যাচ্ছে রাজ্যে। অন্ধ্রপ্রদেশে সবচেয়ে হাইয়েস্ট দেখা গেছে 84 রুপিস পার লিটার। তো এই বিষয়টা আজকে আমাদের মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা দিনের পর দিন যেভাবে পেট্রোলই না শুধু ডিজেল যেভাবে প্রাইস বাড়ছে তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা জিনিস যে সব আমাদের মার্কেটে আসে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে বা প্যাসেঞ্জার যে ভাড়া সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে, কেননা পেট্রোল ডিজেলের সাথে কিন্তু সরাসরি এগুলো জড়িত রয়েছে। তো যে বিষয়টা আমি বলছিলাম 2014 সালে যখন ইলেকশন হয় সেই জায়গায় কিন্তু দেখা যায় যে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যে ব্যয় করা হয় পেট্রোল হোক বা ডিজেল হোক সেটা যত টাকা লাগতো তার চেয়ে কিন্তু এই মুহূর্তে কম লাগে সেই টাকা। কিন্তু তার সত্ত্বেও দেখা যায় যে পেট্রোল এবং ডিজেলের প্রাইস অনেকটাই বেশি এবং অনেকটাই বেশি বেড়ে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস। সেটা কেন হচ্ছে সেই রিজনগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং আপনাদের কিন্তু সেই জায়গায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাদের পকেটের টাকা যাচ্ছে সেই জায়গায়। তো ইলেকশনের আগে বলা হয়েছিল পেট্রোল আর ডিজেলের দাম কমানো হবে এবং ঠিক তা আমরা দেখেছিলাম। আমাদের রাজ্যবাসী যারা ওনারা কিন্তু জানেন যে ইলেকশনের আগে অর্থাৎ 2014-তে কিন্তু আমাদের রাজ্যে একটা সময় ছিল যখন 70 টাকার উপরে পেট্রোলের দাম ছিল। একটা সময় আসে ইলেকশনের পর যখন পেট্রোল প্রাইস কমে 60 টাকায় আসে। আর আজকে আবারও সেই সময়টা এসছে যখন 70 টাকা ক্রস করে গেছে পেট্রোলের প্রাইস। সেটা কেন হচ্ছে সেটা আমাদের একটু বুঝতে হবে। যে মাপে প্রত্যেক বছর যে প্রাইস বাড়ানো হতো পেট্রোলের সেটা কিন্তু হচ্ছে না এখন কিন্তু পলিসিটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কমপ্লিটলি ওদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে। ওনাদের মতন ওনারা প্রত্যেক দিন শেয়ার মার্কেট যেভাবে কম দাম হয় বা বাড়া হয় সেইভাবে কিন্তু পেট্রোল ডিজেলের দাম প্রত্যেক দিন কমছে বাড়ছে এবং তার অনুযায়ী সেইভাবে পেট্রোল কোম্পানি ডিজেল কোম্পানিরা নিজেদের যে দাম কমানো বাড়ানো সেটা সামলাচ্ছেন, যার ফলে আজকে এই জায়গায় গিয়ে সেই পেট্রোল হোক বা ডিজেলের প্রাইস হোক সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং যে বিষয়টা দেখার, যদি সেই হিসেবে যদি আমরা কথা বলি, আজকে 2003-এ 29 রুপিস পার লিটার ছিল আমাদের ভারতবর্ষে পেট্রোলের প্রাইস। তার পাশাপাশি সময়ের সাথে সাথে কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট ইউপিএ 1 ইউপিএ 2 গভর্নমেন্ট যখন ছিল 2006-এ 3 থেকে 6-এর মাঝামাঝি 47 রুপিস পার লিটার হয়ে যায় এবং 2010-এ 51 রুপিস পার লিটার। ঠিক সেইভাবে 2014 যখন ইলেকশন হয় তার আগে 73 রুপিস পার লিটার থাকে, যেটা আজকের ডেটে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় 76 রুপিস পার লিটার। তাহলে সেই হিসেবে যদি আমরা কথা বলি তাহলে 4 বছরে 3 টাকা মূল্যবৃদ্ধি পেয়েছে। কিন্তু যখন একসাথে আমরা 60 টাকা থেকে আবার সেই ঝাঁপিয়ে একসাথে 73 টাকায় গিয়ে পড়ে তখন আমাদের মনে হয় যে আমাদের টাকা কাটা হচ্ছে, আমাদের সাথে লুট করা হচ্ছে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে একটা সময় ছিল যখন দিনের পর দিন, মাসের পর মাস বা বছরের পর বছর 10 টাকা 20 টাকা করে পেট্রোলের দাম বাড়ানো হতো। কিন্তু এই জায়গায় যখন আমরা একসাথে দেখি 70-71 টাকা ছিল, একটা সময় 72 টাকাও গেছিলো, সেই জায়গা থেকে কমিয়ে 60 টাকায় নিয়ে যাওয়া হয়েছিল পেট্রোলের প্রাইস। এখন সেই জায়গায় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে 76 রুপিস পার লিটার। তাহলে সেইভাবে যদি আমরা হিসাব করি তাহলে 3 বছরে 3 টাকা দাম বেড়েছে। তো আমরা এখানে কোনো পার্টি বা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো গভর্নমেন্টের সাপোর্ট করছি না বা ডিপ্রাইভ করার চেষ্টা করছি না, কিন্তু যেটা আসল গুরুত্বপূর্ণ যে ডেটা সেটা নিয়ে আপনাদের সামনে বসলাম এবং বলার চেষ্টা করলাম। কিন্তু এইভাবে যদি পেট্রোল বা ডিজেলের দাম যদি বাড়তে থাকে
তাহলে কতটা সংকট দেখা যাবে আগামী দিনগুলোতে সেটা আপনারা বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। তাই আজকে এই বিষয়টা নিয়ে আমাদের বসা এখানটায়। তো যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন জিনিসপত্র বা যাই হোক সেগুলো কিন্তু অন্যান্য রাজ্য থেকে আসছে এবং লরিতে করে সেগুলো নিয়ে আসা হয়। তো সেই জায়গায় যদি ডিজেলের দাম যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে প্রত্যেক দিন, সেই জায়গায় কিন্তু প্রত্যেকটা যে মালবাহী যে গাড়িগুলো হয় তাদের কিন্তু যে ইম্পোর্ট এক্সপোর্টের যে টাকাটা সেটা কিন্তু বেড়ে যায়। সেটা বাড়ার ফলে কি হয়, যারা এজেন্টরা রয়েছেন, যারা জিনিস কিনে নিয়ে আসছেন অন্যান্য রাজ্য থেকে, তাদের দাম বাড়াতে হচ্ছে। অল টুগেদার যদি সবটাকে একসাথে মিশিয়ে যদি আমরা বলি, তাহলে যখন আপনার হাতে সেই জিনিসটা পৌঁছাচ্ছে সেটার দাম কিন্তু অটোমেটিকলি অনেকটাই বেড়ে যায় এবং সেই জায়গায় গিয়ে সরকারকে দায়বদ্ধতা নিতে হয়। কেননা সরকার যদি পেট্রোল ডিজেলের দামটা যদি না কমায়, তাহলে প্রত্যেকটা জিনিস যেটা এর সাথে কানেক্টেড রয়েছে প্রত্যেকটা জিনিসের কিন্তু মূল্যবৃদ্ধি বাড়বে। এবং সেই জায়গায় যদি 2014 প্রতিশ্রুতির কথা বলা হয়, তাহলে আজকের দিনটায় প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেড়েই যাচ্ছে। কোন জিনিসটার দাম কমেছে সেটা আমাদের দেখতে হবে। এবং এই সবচেয়ে বড় যে বিষয় যেটা মানে বলা হতো যে জিএসটি আসলে প্রত্যেকটা জিনিসের একটাই ট্যাক্স দেওয়া হবে, এই বিষয়টা নিয়েও কিন্তু কিছু কিছু প্রশ্ন উঠছে জায়গা থেকে এবং বলা হচ্ছে যে জিএসটিটা যেভাবে দেওয়ার দরকার ছিল সেভাবে দেওয়া হয়নি, যার ফলে ট্যাক্স একবার না দুবারও নেওয়া হয় বিভিন্ন জায়গায়। তো এই যে কমপ্লিট একটা প্রসিজিওর, এটার মধ্যে দিয়ে আপনাদেরই টাকা যাচ্ছে পকেট থেকে। তো একদম ক্লিয়ার বিষয় যে পেট্রোলের প্রাইস যদি এইভাবেই বাড়তে থাকে। এখন এই জায়গায় যে আরেকটা বিষয় দেখার, যে বিষয়টা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, যে আগে যে আমাদের প্রত্যেক ব্যারেলের উপরে যে টাকা দিতে হতো কেন্দ্র সরকারকে, তার চেয়ে কিন্তু এখন কম দিতে হয়। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মার্কেটে টাকাটা কম রয়েছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এক্সাইজ ডিউটি, ভ্যাট, জিএসটি, বিভিন্ন ট্যাক্স লাগিয়ে রাজ্য সরকারের ট্যাক্স এবং যারা এজেন্ট রয়েছেন তাদের ট্যাক্স মিলিয়ে বিষয়টা অনেকটা বেশি হয়ে যায়। ফলে প্রত্যেকটা একটা টাকা কিন্তু শেষে আপনাদেরকে দিতে হচ্ছে। তো সেই জায়গায় যদি সে পার লিটার পেট্রোল যদি 20 টাকায় নিয়ে আসা হয়, সেটা আপনাদেরকে দিতে হয় 80 টাকা। তো এত লম্বা একটা একের পর এক যে ট্যাক্স নেওয়া হয়, একের পর এক হাত হয়ে যে পেট্রোলটা আসছে, তার ফলে কিন্তু যে সম্পূর্ণ টাকাটা সেটা কিন্তু আপনাদের দিতে হচ্ছে এবং মাসের শেষে আপনাদের পকেট থেকে সে টাকাটা কাটছে প্রত্যেক দিন। পেট্রোল ছাড়া আমাদের রাজ্যে, আমরা জানি ছোট রাজ্য, এই জায়গায় প্রত্যেকের বাড়িতে হয়তো একটা তো মোটরসাইকেল থাকেই মিনিমাম, অনেকের বাড়িতে রয়েছে। তো প্রত্যেকের বাড়িতে পেট্রোলের দরকার, প্রত্যেকের বাড়িতে হয়তো কার নেই, কিন্তু ডিজেলটা খুবই ইম্পর্টেন্ট। তো এইভাবে যদি দামগুলো বাড়তে থাকে দিনের পর দিন, তাহলে এখানে একটা রেড অ্যালার্ট। এবং এটা যদি খুব শীঘ্রই সরকার, কেন্দ্রীয় সরকার এই জায়গায় এবং রাজ্য সরকার, আমাদের রাজ্যে যদিও অন্যান্য রাজ্যের তুলনায় যদি আমরা বলি, আমাদের রাজ্যে কিন্তু পেট্রোল ডিজেলের দাম অনেকটাই কম। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ যেটার আমি কথা বলছিলাম, সেখানে কিন্তু 84 রুপিস পার লিটার, 84 টাকা প্রত্যেক লিটারের উপরে রেকর্ড। এটা পুরো ভারতবর্ষে কোথাও এত দাম না যতটা অন্ধ্রপ্রদেশে রেকর্ড করা হয়েছে। তো এরকম কিছু কিছু রাজ্য রয়েছে যেসব জায়গায় পেট্রোল ডিজেলের দাম কম, তাদের মধ্যে অন্যতম একটা রাজ্য আমাদের রাজ্য, যেখানে পেট্রোল ডিজেলের উপর ট্যাক্স খুবই কম নেওয়া হয়। যেমন পশ্চিমবঙ্গ রয়েছে বা উড়িষ্যা রয়েছে তার পাশে, সেই সব রাজ্যে কিন্তু দেখা যায় যে পেট্রোলের ডিজেলের দাম অনেকটাই বেশি, কিন্তু আমাদের রাজ্যে তেমন দাম না। একটা প্রশ্ন মানে আজকে যেটা দেখার বিষয় আমাদের, যে এশিয়ান কান্ট্রির মধ্যে ভারতবর্ষ ছাড়া অন্যান্য দেশে যদি আমরা একটু তাকাই, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, প্রত্যেকটা দেশে কিন্তু পেট্রোল প্রাইস আমাদের দামের সাথে যদি তুলনা করা হয় অনেকটাই কম। হ্যাঁ, কোথাও তো 50 টাকা যায়নি এখনও। তো এতটা ডিফারেন্স কেন? একই কন্টিনেন্টের মধ্যে থাকছে সবাই, তার সত্ত্বেও আমাদের রাজ্যে, আমাদের ভারতবর্ষে এতটা দাম পেট্রোল ডিজেল নিয়ে। এবং এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল 2014 ইলেকশনে, যেটাকে পয়েন্ট আউট করে আবারও ইলেকশনের আগটায়, অর্থাৎ 2019 আসছে যেভাবে, তার আগে কিন্তু এই পেট্রোল ডিজেল এবং জিএসটি নিয়ে কিন্তু বিজেপিকে বা সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু অপোজিশনরা ঘেরাও করা শুরু করে দিয়েছেন। এবং এটার উত্তর কিভাবে দেবে কেন্দ্র সরকার, এটা কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী, গোটা দেশবাসীরা। কেননা যেভাবে আমি যেটা বলছিলাম, যে পার্শ্ববর্তী দেশগুলোতে যদি দাম কম হয় ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, কিন্তু ওনারাও ব্যয় করেন তেল, ওনাদের রাজ্যে, ওনাদের দেশগুলোতে কেন এতটা কম এবং আমাদের রাজ্যে, আমাদের দেশে এতটা ডিফারেন্স কেন হচ্ছে? ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু প্রত্যেককে সেই দামি মূল্যেই বিক্রি করা হয় তেলটা, কিন্তু যখন বিভিন্ন রাজ্যে সে
পেট্রোল হোক কিংবা ডিজেল হোক সেটা যদি যায়, সেখানটায় গিয়ে কিন্তু দামটা অনেকটাই বেড়ে যায়। কেননা ভ্যাট, জিএসটি, বিভিন্ন ট্যাক্স রয়েছে, সেই সব ট্যাক্স মিলিয়ে শেষে এতটা দাম হয়ে যাচ্ছে। এবং সেই জায়গায় ছাড় পাচ্ছে না ন্যাচারাল গ্যাসও। হ্যাঁ, ন্যাচারাল গ্যাসের একটা সময় ছিল যখন আমাদের রাজ্যে কিন্তু অনেকটাই ন্যাচারাল গ্যাস রয়েছে, তার সত্ত্বেও কিন্তু দেখা যায় যে গ্যাসের যে মূল্য বৃদ্ধি প্রত্যেক বছর অনেকটাই বেড়ে যাচ্ছে, এবং সেটাও হয়তো কিছু বছরের মধ্যে পেট্রোল ডিজেলের পাশাপাশি চলে আসবে এবং একসাথেই চলাফেরা করবে সেই মূল্যটা। তো তখন তাহলে ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলের মাঝে কোনো ডিফারেন্স যদি না থাকে, তাহলে অবভিয়াসলি অনেকেই জানে যে ন্যাচারাল গ্যাসের প্রাইসটা অনেকটাই কম এবং সেটা সুটেবল ফর এনভায়রনমেন্ট, তাই সেটাকে গভর্নমেন্ট বলে, প্রত্যেকে সেটাকে চুজ করে পেট্রোলের জায়গায়। কিন্তু যদি এইভাবে দাম বাড়তে থাকে তাহলে প্রশ্ন উঠবে যে কিভাবে একজন সাধারণ জনগণ কিভাবে নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বেরোবে, কিভাবে ছোট্ট একটা গাড়ি কিনে ওর ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে বেরোবে। তো আমাদের মনে হচ্ছে যে আজকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গায় হয়তো অনেকে তাকিয়ে রয়েছেন, কিন্তু এটা সলিউশনটা কী হতে পারে সেটা কিন্তু কেন্দ্র সরকারকে দেখতে হবে। কেননা যেইভাবে দিনের পর দিন পেট্রোল এবং ডিজেলের মূল্য বাড়ছে, সেই জায়গায় কিন্তু বিশাল বড় প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে যে তাহলে 2014-এ যে বিষয়গুলি বলা হতো যে পেট্রোল এবং ডিজেলের প্রাইস কমানো হবে এবং সেটা কন্ট্রোল করা হবে, সেটা কিভাবে করা হচ্ছে। মূল্য বৃদ্ধি হবে না সেটা সম্ভব না, কেননা দিনের পর দিন যেভাবে একজন ব্যক্তিগতভাবে যাদের প্রমোশন হয় বা স্যালারি বাড়তে থাকে, সেভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসেরও দাম ইন্টারন্যাশনালি বাড়তে থাকে এবং রাজ্যভিত্তিকভাবে সেগুলো বাড়া শুরু হয়। কিন্তু যদিও কিছু কিছু অংশের ব্যক্তিদের জন্য কিন্তু সেটা অনেকটাই বেশি, 70 রুপিস পার লিটার, এটাকে কন্ট্রোল করতেই হবে, নয়তো পসিবল হয়ে উঠবে না একজন সাধারণ জনগণের জন্য। এবং যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে সেই জায়গায় যে দেখা যায়, যেটা সবচেয়ে বেশি এখানটায় দেখার বিষয়, যদি ডিজেলের দাম বাড়ে সেটা 1 টাকা হোক, 2 টাকা হোক, 3 টাকা, তার চেয়ে বেশি একবারে হয়তো বাড়ে না কখনো। কিন্তু এই জায়গায় যেটা দেখা যায়, 1 টাকা বা 2 টাকা যদি ডিজেলের দাম বেড়ে যায়, সেই জায়গায় কি দেখা যায় বিভিন্ন মোটর স্ট্যান্ডগুলোতে, বিভিন্ন অটো স্ট্যান্ডগুলোতে প্রত্যেক প্যাসেঞ্জার পিছু ওনারা 5 টাকা কিংবা 10 টাকা বাড়িয়ে দেয়। তাহলে প্রশ্ন একটা এখানটায় যে যদি আপনার 1 লিটারের মধ্যে 2 টাকা বাড়ছে, তাহলে আপনি প্রত্যেক ব্যক্তির পেছনে কেন 5 টাকা করে মূল্য বৃদ্ধি করছেন, প্রশ্ন। আর সেই জায়গায় কিন্তু বিভিন্ন সংগঠন, ইউনিয়নগুলো ওনাদেরকে সেই ছাড় দিয়ে দেয়, যদি না দেয় তাহলে ওনারা বিরোধিতা করে। তো এই জায়গায় প্রশ্ন উঠবে একটাই, সাধারণ জনগণের একদিক থেকে পেট্রোল ডিজেল কিনতে গেলে নিজের পকেট থেকে টাকা যায়, এবং যখন প্রাইভেট কার ছাড়ি কমার্শিয়াল গাড়িগুলোতে, অর্থাৎ যে ট্রান্সপোর্টেশন রয়েছে, ছোট ছোট বাস রয়েছে বা যে ম্যাজিক গাড়িগুলো রয়েছে, অটো রয়েছে, এগুলো যখন ওঠা হয়, সেই জায়গায় প্রত্যেক ব্যক্তির পেছনে যদি 10 টাকা 5 টাকা বাড়িয়ে দেওয়া হয় ডিজেলের দাম বেড়েছে বলে, সেটা কতটা ঠিক? মানলাম সরকারের পক্ষে, রাজ্য সরকারের পক্ষে সম্ভব না পেট্রোলের দামটা, ডিজেলের দামটা কন্ট্রোল করা, কিন্তু যে জায়গায় যখন ডিজেলের দাম বেড়ে যায় বা পেট্রোলের দাম বেড়ে যায়, বিশেষ করে ডিজেলের দামটা যখন 1 টাকা কিংবা 2 টাকা বেড়ে যায়, সেই জায়গায় প্রত্যেকটা মাথা পিছু 5 টাকা করে ভাড়া নেওয়ার মানেটা কি? লুট করা। কেননা যদি আমার 2 টাকা পার লিটার বাড়ে, সেই জায়গায় আমার প্রত্যেক ব্যক্তির পেছনে ম্যাক্সিমাম আমি 1 টাকা করে বাড়াতে পারি, কেননা একটা গাড়িতে একজন চলে, সেটা সম্ভব না কখনো। তো এইভাবে লুট হচ্ছে। একদিকে তেলের দাম বাড়িয়ে সরকার কোথাও কিছুটা আপনাদের পকেটের থেকে টাকা বের করছে, এবং আরেকদিকে যখন আপনি কোনো ট্রাভেল করছেন সেই জায়গায় মূল্য বৃদ্ধি করে আপনাদের থেকে টাকা নেওয়া হয়। এবং যেটা আমি বলছিলাম, আবারও বলবো সেটা, যে বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের রাজ্যে যে সামগ্রী নেওয়া হয়, ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়, সেগুলো কিন্তু ট্রাক করে বিভিন্ন রাজ্য থেকে সেগুলো আসে, এবং সেই জায়গায় যে দাম যদি বাড়ে ডিজেলে, তাহলে কিন্তু বিভিন্ন কমোডিটিস যেগুলো আমাদের রাজ্যে নেওয়া হয়, এখন যদিও ট্রেন রয়েছে কিন্তু ট্রেনে সব কিছু আসে না, তো সেই জায়গায় যদি ডিজেলের দামটা না কমে, তাহলে বিভিন্ন জিনিসের দাম বাড়ে, বাজারে দাম বাড়বে জিনিসের, আপনাদের পকেটের টাকা যাবে। তো সর্বশেষে যেটা দেখার বিষয় থাকে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এক স্তরে কীভাবে এই দামটা কমানোর জন্য, যদিও না কমাতে পারে তাহলে কন্ট্রোল করার জন্য কী উপায় বের করতে পারে, আর নতুনভাবে কী পলিসি বের করতে পারেন। কেননা যেইভাবে দাম বাড়া হয় তার ফলে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় এই যে সন্ধেবেলা হয়ে গেল, তারপর থেকে কিন্তু আপনি কোথাও গেলে গাড়ি পাবেন না। গাড়ির জন্য যদি দাঁড়ান তাহলে বলা হবে, প্রথমেই বলে দেওয়া হয় যে তেলের দাম বেড়েছে, আপনাকে বেশি টাকা দিতে হবে, নয়তো আপনি গাড়িতে উঠতে পারবেন না। এবং সেই জায়গায় যদি কেউ বিরোধিতা করে তাহলে কিন্তু বলা হয় যে তাহলে আপনাকে কেউ নিয়ে যাবে না, তাহলে আপনাদের আর কোনো উপায় থাকে না, আপনাকে সেই মূল্যবৃদ্ধি যে ভাড়া বাড়িয়ে দেওয়া হয় সেটা দিয়েই যেতে হয়। তো
সবটাই বিষয় কিন্তু এর সাথে জড়িত রয়েছে। এবং যে প্রতিশ্রুতিগুলো ছিল 2014 আগে যে পেট্রোল ডিজেল নিয়ে একটা নতুন পলিসি বের করে সেটাকে কন্ট্রোল করা হবে, নিয়ন্ত্রণ করা হবে, সেটা কিন্তু সেইভাবে করা হয়নি। যদি হতো তাহলে এইভাবে মূল্যবৃদ্ধি হতো না। এবং যদি আরেকভাবে যদি দেখা হয়, যেটা আমি আপনাদেরকে ডেটা দিচ্ছিলাম একটু আগে, যে 2014 সালে 73 টাকা পার লিটার ছিল এবং এই মুহূর্তে 76 রুপিস পার লিটার। তাহলে 4 বছরে 3 টাকা বেড়েছে। আর যদি 2014-তে ইলেকশন জেতার পর যে দামটা কমানো হয়েছিল, 60 টাকায় গেছিলো একটা সময় দাম, সেই জায়গা থেকে যদি হিসেব করা হয় তাহলে কিন্তু 10 থেকে 14 টাকা 3 বছরের মাথায় বেড়ে গেছে। তাহলে এই যে কন্ট্রোল করার যে পলিসিটা ছিল সেটা কি আগেরটাই ঠিক ছিল, নাকি এখন যেটা করা হয়েছে সেটা ঠিক আছে? কেননা যেইভাবে দিনের পর দিন শেয়ার মার্কেটে দেখা যায়, হয়তো সেটা শেয়ার মার্কেটে পসিবল, কিন্তু যদি তেলের ক্ষেত্রে, পেট্রোলের ক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেটা কতটা ঠিক? এমনও হতে পারে একটা সময় একদিনে চট করে 10 টাকা বেড়ে যেতে পারে। তো সেই জায়গায় কতটা সম্ভব হবে একজন সাধারণ জনগণের জন্য পেট্রোল ডিজেল গাড়ি ইউজ করা? এবং যদি নিজের পার্সোনাল কার বা পার্সোনাল বাইক ইউজ না করে, সে যদি ট্রান্সপোর্টেরও যদি ব্যবস্থা নিতে যায়, সেই জায়গায় কিন্তু তাকে ডাবল ট্রিপল ভাড়া দিয়ে ট্রাভেল করতে হয়। সর্বশেষে আপনাদেরই পকেটে টাকা যাচ্ছে। এই জায়গায় প্রশ্ন উঠবে এবং আগামী ইলেকশন যেটা 2019-এ হতে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু এটা বিশাল বড় একটা প্রশ্ন থাকবে। এবং আজকেও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের থেকে প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গেছে যে পেট্রোল ডিজেল নিয়ে যে এত কথা বলতো বিজেপি দল, ওদের সরকার রয়েছে এখন কেন্দ্রে, কেন এখন এতটা দাম পেট্রোলের, কেন এতটা দাম ডিজেলের, কেন ওনারা কিছু করতে পারছেন না সেগুলো মূল্য কমানোর জন্য? প্রশ্ন উঠছে এবং এটার কোনো উপায় আসছে না। এবং ডিজেলের দামের সাথে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েরও কিছুটা লিঙ্ক রয়েছে, কেননা আমাদের পূর্ব উত্তর যে রাজ্যগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু ডিজেলেই চলে অধিকাংশ ট্রেন। গুয়াহাটির পর ইলেকট্রিফিকেশন করা হয়েছে, তো সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সময় রেলওয়ে টিকিটেরও প্রাইস বাড়ছে। তাহলে একের সাথে কিন্তু সবটাই বিষয় কানেক্টেড রয়েছে। আর এটা যদি কন্ট্রোল না করা যায় তাহলে পুরো মার্কেটে যাই রয়েছে সবটারই দাম বাড়বে এই পেট্রোল এবং ডিজেলের সাথে। এই বিষয়গুলির কিন্তু মাথায় রাখতে হয় সরকারকে, মাথায় রাখতে হয় সাধারণ জনগণকে, যে পেট্রোল এবং ডিজেল লাইফলাইন, এটা যদি কন্ট্রোল না হয় তাহলে কিছু কন্ট্রোল করা যাবে না। প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি হবে এবং সেই জায়গায় মানুষের, সাধারণ জনগণের টাকা যাবে। আরেকটা বিষয় এখানে যেটা দেখার বিষয়, আজকের দিনটায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখার আমাদের মনে হচ্ছে, যে আমাদের রাজ্যে যে সরকারি ভেহিকেল, অর্থাৎ একটা সময় ছিল টিআরটিসি, ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট যেটা ছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, সেরকমভাবে নেই। এখন দেখা যায় যে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্টের যে কিছু গ্রিন বাসগুলো যেগুলো সিএনজি দিয়ে চলে সেগুলো রয়েছে এবং সেটা কিন্তু আগরতলা শহর ভিত্তিকই কিছু এলাকায় চালানো হয়। তাহলে এই জায়গায় আজকে এই জায়গায় বসে আমাদের যে প্রশ্নটা উঠবে, যে গভর্নমেন্ট বাস যেগুলো চালানো হতো আগে, সেগুলো কি নতুন সরকার, আমাদের রাজ্যের নতুন বিজেপি সরকার, সেগুলো কি আবারও শুরু করবেন? সাবরুমের লাইন ছিল, ধর্মনগরের লাইন ছিল, যে বটতলা থেকে একটা সময় ছিল যখন বাস ছাড়া হতো, এখনও একটা বাস যায় সাউথ ত্রিপুরায়। তো সেই রুটে যে বাসগুলো চালানো হতো, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যে বাসগুলো চালানো হতো গভর্নমেন্ট বাস, এবং সেই জায়গায় কিন্তু একটা দেখা যায় গভর্নমেন্ট বাস যদি হয় সেটা কিন্তু একটা নির্ধারিত রেট থাকে, এবং কমার্শিয়াল যে বাসগুলো রয়েছে সেই সব বাসের কিন্তু ভাড়া আরেক রকম। তো গভর্নমেন্ট বাস যেগুলো অন্যান্য রাজ্যে আমরা দেখতে পাই, আমাদের রাজ্য ছাড়লাম আমি, অন্যান্য রাজ্যে যা দেখতে পাই, সে পশ্চিমবঙ্গে হোক, ব্যাঙ্গালোরে হোক, দিল্লিতে হোক, মহারাষ্ট্রে হোক, বিভিন্ন রাজ্যে কিন্তু ওনাদের নিজস্ব ট্রান্সপোর্ট রয়েছে। শুধু শহরেই না, গ্রামে গঞ্জে সেই সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। সেটা যদি হয়, একজন সাধারণ জনগণের পক্ষে সম্ভব হয় ট্রাভেল করা। আমি বলছি না যে এখন করা সম্ভব হয় না, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে যদি এটা সুবিধা করে দেওয়া হয় তাহলে টাইমলি প্রত্যেক দিন যদি প্রত্যেকটা এলাকায় যদি সেই বাসগুলো চালানো হয়, যেটা একটা সময় চলতো আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাগুলিতে, সেটা কিন্তু এখন করা হয় না। এবং সেই জায়গায় যে আমাদের টিআরটিসি যেটা এখন অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে, বটতলায় যে টিআরটিসি রয়েছে, সেটাকে আবারও শুরু করা হোক এবং সেই জায়গা থেকে নতুন বাস দেওয়া হোক, সাউথের জন্য দেওয়া হোক, নর্থের জন্য দেওয়া হোক। তো এই জোনে যে যারা ট্রাভেল করেন প্রত্যেক দিন এবং সন্ধেবেলা বিশেষ করে যাদেরকে
প্রবলেম ফেস করতে হয় সন্ধ্যা 7টার পর থেকে, যে গাড়ি পাওয়া যায় না, স্ট্যান্ডে গেলে কোনো গাড়ি নেই, স্ট্যান্ডের তো অবস্থা বলে লাভই নেই। আমরা দেখেছিলাম আপনাদেরকে কিছুদিন আগেই যে নাগরজোলা স্ট্যান্ড, যেটা সাউথ পার্টে যেটা চলে, যে বিশেষ করে সেই সাইডে যে বাহনগুলো যেগুলো চালানো হয় রাজ্য থেকে যারা যায় ওই পাশে প্রত্যেক দিন, এবং এদিকে যে চন্দ্রপুরে রয়েছে সেটা যথেষ্ট ভালো রয়েছে এই মুহূর্তে। কিন্তু যে নাগরজোলা যে স্ট্যান্ড রয়েছে সেখানটায় কিন্তু সন্ধ্যেবেলার পর গেলে কিছু দৃশ্য দেখা যায় যেগুলো আমাদেরকে হয়তো বিভিন্ন সময় এই জায়গায় প্রশ্ন ওঠায় যে রাজ্যের যে তৎকালীন সরকার ছিল কতটা কাজ করেছে সেই স্ট্যান্ডকে আরও ইনফ্রাস্ট্রাকচার ভালো করার জন্য। তো সেই জায়গায় নতুন সরকারের কাছে যে প্রশ্ন এবং দাবি রেখেছে রাজ্যবাসীরা, যে নাগরজোলা যে সিন্ডিকেট রয়েছে যেটাকে কাজ করানো হচ্ছে, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করানো হচ্ছে সেটা আরও দ্রুত গতিতে করা হোক, যেন রাজ্যবাসী যারা রয়েছেন তারা সেই জায়গা থেকে গিয়ে সেফলি নিজের বাড়ি যাওয়ার জন্য যে ব্যবস্থা রয়েছে রাজ্য সরকারের করার দরকার সেটা করছেন। এবং আবারও সে বিষয়টা বলবো যে গভর্নমেন্ট বাস যদি ইন্ট্রোডিউস করা হয় তাহলে কিন্তু যারা দূরের যাত্রী, যারা উদয়পুর যায়, সাবরুম যায়, বেলুনিয়ায় যায়, তাদের জন্য কিন্তু সেই গাড়ির ব্যবস্থা করা হোক। কেননা সেই জায়গা থেকে প্রত্যেক দিন অনেকেই আমাদের রাজধানীতে আসেন, এবং নর্থের থেকে ধর্মনগর হোক, তেলিয়ামুড়া হোক, বা যে কোনো জায়গা হোক, আমবাসা হোক, সেদিক থেকে কিন্তু অনেকেই আমাদের রাজধানীতে আসে। তো এই সব রুটে যদি গভর্নমেন্ট বাস ইন্ট্রোডিউস করা হয়, যেরকমভাবে আমাদের রাজ্যে রয়েছে আরবান ডেভেলপমেন্টের যে বাসগুলো রয়েছে, গ্রিন বাসগুলো, এরকম যদি বাস ইন্ট্রোডিউস করা হয় লং রুটের জন্য, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে রাজ্যবাসীদের। এবং সেই জায়গায় যদি পেট্রোল ডিজেলের দামও বাড়ে তাহলে কিন্তু একটা গভর্নমেন্ট যে প্রাইস হয় সেটা কিন্তু কন্ট্রোল হয় গভর্নমেন্টের দ্বারা। সেই জায়গায় কিন্তু সে একটা লিমিটেড প্রাইস থাকবে, এবং যখনই যাক না কেন, দিনে যাক কিংবা রাত্রেবেলা ট্রাভেল করা হোক, সেই বাসে একটা নির্ধারিত মূল্য দিয়ে ট্রাভেল করা হবে। এবং ওভারলোডিং যেগুলো হয় বাসের মধ্যে আমরা দেখতে পাই, বিভিন্ন অটো, ছোট গাড়িতে কিন্তু ট্রাফিক পুলিশ, ট্রাফিক বাবুরা ধরেন ওনাদেরকে, কিন্তু বাসের মধ্যে কতবার করা হয় সেটা প্রশ্ন। কেননা বাসের ভেতরে কখনো দেখা যায় না, সেভাবে ট্রাফিক পুলিশরা বাস দাঁড় করিয়ে সেই জায়গায় প্রশ্ন করেন যে বাসে কেন ওভারলোড করা হয়। সেটা কিন্তু আমাদের রাজ্যে খুব কম দেখা যায় বা দেখতেই পাই না আমরা। তো এই বিষয়গুলি রয়েছে, তাই গভর্নমেন্ট বাস যদি ইন্ট্রোডিউস করা হয় অন্যান্য রাজ্যের মতন আমাদের রাজ্যে যদি করা হয়, তাহলে বাসের মধ্যে ফ্রিলি, সেফলি এবং কম টাকা দিয়ে জনগণরা ট্রাভেল করতে পারবেন, এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রাজধানীতে আসেন বিভিন্ন বিষয়গুলি নিয়ে, বিভিন্ন কাজের ক্ষেত্রে, তাদের জন্য সুবিধা হয়ে উঠবে, এবং ওনারা আমাদের রাজ্যে কম থেকে কম টাকা দিয়ে ট্রাভেল করতে পারবেন। এবং এই বিষয়টা যদি রাজ্য সরকার অ্যাটলিস্ট এই বিষয়টা যদি করতে পারে, তাহলে যে ডিজেলের যে দাম বাড়ানো সেটা কেন্দ্র সরকার কন্ট্রোল করে, রাজ্য সরকারের হাতেও কিছুটা থাকে ট্যাক্স নিয়ে, আমাদের রাজ্যে যথেষ্ট কম মূল্য নেওয়া হয় ডিজেলের মধ্যে। কিন্তু যদি গভর্নমেন্ট বাস দেওয়া হয়, আমি এই বিষয়টা বারবার বলছি, যদি গভর্নমেন্ট বাস নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো বিষয় হবে। একটা ফোন রয়েছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সোনামুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আসলে যে পেট্রোল ডিজেলের দামটা বাড়ার, আসলে এটা যেহেতু আমাদের ইলেকশন হচ্ছে ভারতবর্ষে, এই টাকাগুলি তো মনে করেন এবং ব্যক্তিগত না, সবাই। যে কারণে বলবো যে প্রধানমন্ত্রী যে একটা চিন্তাধারা নিয়েছিল, লোকসভা বিধানসভা এক টাকা হলে খরচটা কমতো, সেই খরচটা আপনার জিএসটি যত চালু হয়েছে ওই জায়গা তো আপনার পেট্রোল ডিজেলের মতো এই জায়গা 1 টাকা 2 টাকা কম হতে পারতো। যেমন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইলেকশনের বাবদে যাচ্ছে, সেই জন্য বলবো যে প্রধানমন্ত্রী যে একটা চিন্তাধারা নিয়েছিল এবং আমাদের ভারতবর্ষের জনসাধারণের জন্য চিন্তাধারা নিয়েছে, লোকসভা বিধানসভায় যদি ইলেকশনটি একরকম হয় তাহলে টাকার পরিমাণ অনেক কমে যাবে, আমাদের জনসাধারণের পক্ষে আসবে। সেই জন্য আমি আর বেশি কিছু বলবো না, আমরা আপনাদের সময় নেই, সেই জন্য বলবো ওই চিন্তাধারাটাই যেহেতু নেয় সংসদে পাস করুক আর সংবিধানে যেভাবে পাস করে নিয়ে যায়। একদম, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। শুনলেন একজন ফোন করে বললেন যে রাজ্যে এবং কেন্দ্রে যদি সেম গভর্নমেন্ট হয় বিধানসভায় লোকসভায়, তাহলে রাজ্যের পক্ষে এবং কেন্দ্রের পক্ষে সম্ভব হয় যে কোনো মূল্য বৃদ্ধি কন্ট্রোল করতে, এবং সেটাই আমরা বলছি যদি সেটা করা সম্ভব হয় তাহলে রাজ্যবাসীদের এবং ভারতবর্ষে যারা থাকছেন প্রত্যেকের জন্য সেটা ভালো হবে। কেননা এখন রাজ্যে, বিভিন্ন রাজ্যে, সাউথ পার্টটা যদি আমি ছেড়ে দিই, ভারতবর্ষের অধিকাংশ পার্টে এখন বিজেপির গভর্নমেন্ট রয়েছে, এবং সেটা মাথায় রেখে যদি
সরকার কাজ করে, তাহলে 2019-এ নিশ্চিত তারাই অনেকটাই এগিয়ে থাকবে। যাই হোক, সময় আজকে শেষ হচ্ছে, এখানে শেষ করতে হচ্ছে। কাল আবারও ফিরবো নতুন এক ব্যক্তি বা নতুন এক বিষয় নিয়ে। ততক্ষণের জন্য অন্যান্য নিউজ এবং আপডেটসের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। রাত্রি 8টায় চন্দন আপনাদের সাথে তক্কযুক্তি গপ্প দেখতে ভুলবেন না। নমস্কার।